নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 জনকে হত্যা নিয়ে পুলিশের বয়ানের পরিবর্তন এসেছে। হত্যার স্থান, সময় এবং কারণ নিয়ে পুলিশ কমিশনার নতুন ভাষ্য দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ খড়কুটোর মতো কিছু একটা আঁকড়ে ধরতে চাইছে, কিন্তু তাদের যেই বয়ান দিয়ে তারা যে একটা কেস তৈরি করেছে এইটা তাসের ঘরের মতো ভেঙে পড়তেছে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব তারা দিতে পারছে না। এবং সাংবাদিকরাও বলছে যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আইলেন কে, তাহলে কথা বলেন কেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও মেয়েকে বাসার 3য় তলার খোলা ছাদে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ নতুন করে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য, পরে মা ও মেয়ের লাশ ছাদের গেটের ভিতরে সিঁড়িতে সরিয়ে রাখা হয় যাতে পাশের বাড়ির ছাদ থেকে দেখা না যায়। 12 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তী ঘুম থেকে উঠে আসামি সিদ্ধার্থ দাসকে দেখে ফেললে তাকেও হত্যা করা হয়। আমরা কিন্তু এটা শুনেছিলাম যে রাতে নাকি হত্যা করা হয়েছে, এখন দেখা যাচ্ছে যে ভোরবেলা হত্যা করা হয়েছে। এবং এইটা তো আরও বেশি প্রশ্নবোধক জিনিস আসতেছে যে দিনের বেলায় হত্যা করলো, ভোরবেলা গ্রামের মানুষ কিন্তু খুব ভোরে উঠে যায় এবং কেউ চিৎকার শুনলো না বা কেউ চিৎকার করলো না, এটা কেমনে হয়। পুলিশ কমিশনার বলেন, গণপতি চক্রবর্তীর বাসার ছাদে ইয়াবা সেবনের জন্য যেতেন গ্রেপ্তার 2 তরুণ সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। পাশের বাড়ির ছাদ ফাঁকা থাকলেও গণপতি চক্রবর্তীর ছাদে দেওয়াল থাকায় বাইরে থেকে সহজে দেখা যেত না। এ কারণে তারা পানির ট্যাঙ্কির আড়ালে বসে ইয়াবা সেবন করতেন। তো এই যে গতকালকের একটা ভিডিও দিয়েছিলাম যে লজ্জিত ইয়াবাখোর নিঃশব্দে 4 উইকেট, মানে ঠিক একই অবস্থা আর কি, যে কি লজ্জা ইয়াবাখোরদের। অথচ এই ইয়াবাখোররা আমরা জানতাম যে একজন 8 বছর ধরে একটা জায়গায় কাজ করতেছে, একটা মুদি দোকানে, আরেকজন একটা স্বর্ণের দোকানে। তারা কিন্তু কর্মচারী এবং তারা এই রাতভর একদম ভোরবেলা পর্যন্ত ইয়াবা খেয়ে তারা আবার কাজে যাবে। তো ইয়াবাখোররা যে এইভাবে এই দোকানপাটে চুরি চামারি করে না, বা ইয়াবাখোররা যে আবার সারা রাত ইয়াবা খেয়ে মানে সকালবেলায় আবার কাজে যায়, এটা আমরা নতুন করে দেখলাম। যাই হোক, সিদ্ধার্থর জবানবন্দির বরাত দিয়ে পুলিশ কমিশনার বলেন, ঘটনার রাতে সিদ্ধার্থ ও মুগ্ধ 8টি ইয়াবা সেবন করেন। এটি তাদের জীবনে একসঙ্গে সবচেয়ে বেশি ইয়াবা সেবনের ঘটনা। দিনের আলো ফোটার পর সকালে গণপতি চক্রবর্তী ছাদে হাঁটতে গিয়ে তাদের দেখে ফেলেন। তিনি ধমক দিয়ে বলেন, তোরা এত সকালে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না। আত্মসম্মানের ভয়ে তারা গণপতি চক্রবর্তীর গলায় গামছা পেঁচিয়ে টান দিয়ে তাকে হত্যা করেন। আচ্ছা, তাদের মাথা কাজ করছিল না, আবার আত্মসম্মান বোধ ঠিকই ছিল, এই হচ্ছে পুলিশের বয়ান। সুতরাং ইয়াবাখোরদের যে আত্মসম্মান আছে এইটাও বাংলাদেশ আজকে দেখিয়ে দিল। সংবাদ সম্মেলনে আব্দুল মাবুদ আরও বলেন, সম্ভবত স্যারের স্ত্রী ও মেয়ে শব্দ পেয়ে তখন ছাদে চলে আসেন। তারা চিৎকার করলে মুগ্ধ গণপতির গলায় থাকা গামছা দিয়ে স্ত্রীর গলা চেপে ধরেন, আর সিদ্ধার্থ এক হাতে মেয়ের গলা এবং অন্য হাতে তার মুখ চেপে ধরেন। পরে দুজন মিলে গামছা দিয়ে মেয়ের গলায় পেঁচিয়ে ধরেন। তাতেও তার মৃত্যু না হলে কবুতরের খাবার রাখার বাক্সের পাশ থেকে রশি এনে গলায় পেঁচিয়ে 2 দিক থেকে টান দেন। তো তারা এইখানে মা এবং মেয়ে, আপনারা যদি তাদের ছবি দেখে থাকেন, তাদের শারীরিক গড়ন দেখে থাকেন, এবং যখন চিৎকার করছে গণপতি বাবু, চিৎকার শুনে তারা যখন ওপরে এসেছে
তো তারা তো কিছুটা প্রস্তুতি নিয়ে আসার কথা, তাই না? বা তাদেরকে যখন আক্রমণ করছে, এই দুইজন ব্যক্তি দুইজনকে আলাদা আলাদা করে আক্রমণ করতে পারে, মানে এরা চুপচাপ শুধু আক্রমণ নিচ্ছিল, তাই না? ভাবতে পারেন। এরপর ছাদে পাওয়া একটা পুরানো প্লায়ার্স, যেটা বৈদ্যুতিক তার কাটার যন্ত্র, এটা দিয়ে সিদ্ধার্থ ও মুগ্ধ নিচতলায় যান এবং বিদ্যুতের তার কেটে দেন। আচ্ছা, তার মানে সকালবেলায় আবার বিদ্যুতের তার কেটে দিছে। পুলিশ কমিশনের ভাষ্য, বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলে সেটি যাতে বিচ্ছিন্ন হয়ে যায় সে কারণে তারা বিদ্যুতের তার কেটে দেন। আচ্ছা, তো আগে আমরা জানতাম যে বিদ্যুতের তার কেটে ঢুকছে, আবার এখন দেখছি তারা তাদের মাথায় কাজ করতেছিল না, কিন্তু তাদের আত্মসম্মান বোধ আছে। তারপরে আবার তারা এই 3টা হত্যা করে তারপরে তারা বিদ্যুতের তারও কাটতে গেছে, কারণ সিসিটিভি ক্যামেরা যদি থাকে ধরা পড়ে। তো তাদের এইটা হচ্ছে, তাদের মাথায় কাজ না করলে ইয়াবাকররা এই কাজ করে আর কি। পুলিশ কমিশনের ভাষ্য, এরপর সিদ্ধার্থ আবার ছাদে গিয়ে মুগ্ধকে সঙ্গে নিয়ে গণপতি চক্রবর্তীর স্ত্রী ও মেয়ের লাশ ছাদের গেটের ভিতরে সিঁড়ির দিকে রেখে দেন। পাশের বাড়ির ছাদ মাত্র 2 ফুট দূরে হলেও সেখান থেকে যেন লাশ দেখা না যায় সেজন্য এইভাবে রাখা হয়। তার মানে এইখানেও মাথায় কাজ করতেছে, মানে ঠান্ডা মাথায় একটা মার্ডার তারা করছে। কিভাবে কিভাবে আলামত লোপাট করতে হবে, কিভাবে কিভাবে এগুলো আড়াল করতে হবে, তারা সব কাজ করছে, শুধু মাথাটা কাজ করতেছিল না, কারণ ওই যে ইয়াবা খাইছে। আবার আত্মসম্মান বোধও কাজ করতেছিল, ইলেকট্রিসিটির লাইন কাটাও কাজ করতে, সব কাজ করতেছিল তাদের। তারপরে 2 তরুণ গণপতি চক্রবর্তীর কক্ষে ঢোকার পর তার ছেলে আয়ুষ ঘুম থেকে উঠে সিদ্ধার্থকে দেখে ফেলে। শিশুটি সিদ্ধার্থকে দেখে জিজ্ঞাসা করে, সিদ্ধার্থ দাদা, তুমি এখানে কেন? পাশের বাড়ির কেউ শব্দ শুনলে ফেলতে পারে এমন আশঙ্কায় কাপড় দিয়ে গলা পেঁচিয়ে শিশুটিকেও হত্যা করা হয়। বাহ, পাশের বাড়ির কেউ এই শব্দ শুনে ফেলতে পারবে, এই জন্য তারা শিশু থেকে, এটা কিন্তু আবার ঘরের ভিতরে, অথচ উপরে এত অকাশ কুকাশ করছে, সেই শব্দের ভয় তাদের ছিল না, কিন্তু ঘরের ভিতরে শব্দের ভয় তাদের রয়ে গেছে। তো আগের বক্তব্যের সঙ্গে যেই ভিন্নতা যেখানে আছে সেটা হলো, এই গত রোববার সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার গ্রেপ্তার 2 তরুণের বক্তব্যের বরাত দিয়ে বলেছিলেন, গণপতি চক্রবর্তীকে ভোরে বাসার ছাদে তার স্ত্রী ও মেয়েকে 3 তলার সিঁড়িতে এবং 12 বছর বয়সী শিশুটিকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। তখন বলা হয়েছে ঘুমন্ত অবস্থায় শিশুটির উপর হামলা চালানো হয়। তো আজকের সংবাদ সম্মেলনে আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে কমিশনার বলেন, আমরা এর আগে বলেছিলাম বাচ্চাটি ঘুমিয়েছিল, তারা ঘুমন্ত বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ে, এটা তাদের থেকে যেটুকু আমরা বক্তব্য পেয়েছিলাম তখন আমরা সেটুকু বলেছিলাম। কোর্টে গিয়ে তারা বলেছে, বিজ্ঞ আদালতে তারা স্বীকারোক্তি দিয়েছে বাচ্চাটা ঘুম থেকে উঠে সিদ্ধার্থকে দেখে। এখন দর্শক, বক্তব্য হলো যে তারা এখন কোর্টে গিয়ে জবানবন্দি দিয়েছে, এখন এটা তারা বলতেছে, এবং এই পুলিশ কিন্তু 12 ঘন্টার মধ্যেই সব কিছু আদায় করে নিয়েছে এবং বলে দিয়েছে কিভাবে কি হয়েছে। এখন প্রশ্ন হলো যে পুলিশ নিজেদের তদন্ত ছাড়া আসামি কি বলল? আসামি অনেক কারণে অনেক কিছু বলে, পেদানি দিলে, ডিম থেরাপি দিলে, তারা অনেক কিছু বলে। তো সেই বলা কোয়া নিয়ে তারা কিন্তু এই গল্প এক এক দিন এক এক গল্প দিয়ে যাচ্ছে। তো এইটা তো একটা পুলিশি কার্যক্রমের সংজ্ঞা না। পুলিশ তার আসামি কি বলল না বলল সেইটা ছাড়াও ইন্ডিপেন্ডেন্টলি পুলিশ তাদের মতো করে তাদের যেই এসওপি আছে আর কি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তারা তদন্ত আগাবে। তারপর তারা মিলায়ে দেখবে যে তাদের তদন্তের সাথে তাদের জবানবন্দি মিলছে কিনা, আলামত মিলছে কিনা, সাক্ষী সাবুত থাকলে এগুলি মিলছে কিনা, বিষয়টা সেটা না। কিন্তু পুলিশ এখন তাদের আর তদন্তের দরকার নাই, তারা তদন্ত জানে কিনা সেটাও আমি জানি না। তারা ওরা যা বলতেছে সেটা প্ররোচনায় হোক, ভয়ে হোক, উদ্দেশ্য প্রণোদিত হোক, বা ভিন্ন খাতে এটাকে প্রবাহিত করার জন্যই হোক, তারা যা বয়ান দিচ্ছে সেটার উপরেই তারা নির্ভর করতেছে। যাই হোক, হত্যার কারণ নিয়ে আগের বক্তব্য থেকে ভিন্ন তথ্য দিয়েছেন পুলিশ কমিশনার। গত রোববার তিনি বলেছিলেন, বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে 2 তরুণ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে আজকে তিনি বলছেন, ইয়াবা সেবনে বাধার পাশাপাশি
গণপতি চক্রবর্তীর পরিবারের সঙ্গে জমি জমা নিয়ে সিদ্ধার্থর অসন্তোষ থাকতে পারে। সিদ্ধার্থ দাসের আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে আব্দুল মাহমুদ বলেন, গণপতি চক্রবর্তীরা সিদ্ধার্থর পূর্বপুরুষের জমি কিনেছিলেন। সেই জমি তুলনামূলক বেশি দামে কেনা হলেও সিদ্ধার্থের পরিবারের শরিকেরা তাদের প্রাপ্য টাকা পাননি, এমন একটি বিষয় তারা তদন্ত করে দেখেছেন। এ নিয়ে সিদ্ধার্থের মনে ক্ষোভ থাকতে পারে বলে জানান। তো তারা যেমন একটা গভীর সমুদ্রে পুলিশ এখন হাতড়াচ্ছে যে কি ধরা যায়, নানান কিছু এইখানে নিয়ে আসতেছে। আবার এইখানে আরেকটা জিনিস নিয়ে আসছে যে এই মাছুয়াপাড়ার অধিকাংশ বাসিন্দা দাস বংশের এবং গণপতি চক্রবর্তীর পরিবার ব্রাহ্মণ সম্প্রদায়ের। তাদের মধ্যে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হলেও বাসায় যাতায়াত বা ঘনিষ্ঠ মেলামেশা ছিল না। এটিও দুই তরুণের মনে কোনো ক্ষোভের কারণ ছিল কিনা তা খতিয়ে দেখতেছে। তার মানে এইখানে আবার ওই হিন্দুদের কাস্ট সিস্টেম, যে তারা ব্রাহ্মণ, তারা দাস সম্প্রদায়, যে কেন তোমরা আমার সাথে মিশবা না, এই নিয়েও কিছু ক্ষোভের কারণ থাকতে পারে বলে এটা চিন্তা করতেছে। আপনারা ভাইবা দেখেন। তারপরে লিখিত বক্তব্য পাঠ করার পর পুলিশ কমিশনারকে প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। তবে তিনি মাত্র 2টি প্রশ্নের উত্তর দিয়ে দ্রুত সংবাদ সম্মেলন স্থান ত্যাগ করেন। এতে হত্যাকাণ্ডের স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশের বক্তব্যে পরিবর্তনের বিষয়ে আর কোনো প্রশ্নের সুযোগ না থাকায় সাংবাদিকরা প্রতিক্রিয়া জানান। পুলিশ কমিশনারের উদ্দেশ্যে একজন গণমাধ্যম কর্মীকে চিৎকার করে বলতে শোনা যায়, যদি প্রশ্নের জবাব দিতে না পারেন তাহলে অফিসে নিজের বক্তব্য ভিডিও করে পাঠাতে পারতেন। তো বুঝেন যে এক কথাই হলো যে যদি উত্তর দিতে না পারেন তাহলে তো এইটা ভিডিও করে আমাদেরকে দিয়ে দিলেই হইতো। তাহলে আইল্যান্ড কেন কথা বলতে? জিনিসটা হইছে এই অবস্থায়। এখন চিন্তা করে দেখেন যে আমাদের পুলিশি ওয়ার্কটাও তারা প্রপারলি করতেছে না। তো যাই হোক, এখন আবার ফিরে আসি আমার এই বন্ধুবর পুলক ঘটকের এই নতুন একটা পোস্টে। তিনি লিখেছেন, যে মিস্ত্রি নিজ হাতে বিদ্যুতের সংযোগ মেরামত করেছেন তিনি বলেছেন বিদ্যুতের সংযোগ একদম বাসার বাইরে মূল লাইন থেকে কাটা ছিল। এই বক্তব্য সত্য হলে হত্যাকাণ্ড পরিকল্পিত ও সুসংগঠিত। এই সত্যের সাথে ইয়াবা খাওয়ার লজ্জা গোপন করতে হত্যার গল্প মিলবে না। এই বাস্তবতায় আগের বক্তব্য উল্টে দিয়ে ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী বয়ান দিয়েছিলেন, হত্যা করার আগে নয়, পরে বিদ্যুতের লাইন কেটেছে। কারণ হত্যার পরে আসামিদের সন্দেহ হয়েছিল বাসায় সিসি ক্যামেরা থাকতে পারে, সেজন্য সতর্কতা হিসাবে বিদ্যুতের লাইন কেটে দেয়, যা বাসার ভেতরে। ইয়াবার নেশায় উন্মত্ত, হিতাহিত জ্ঞান নেই, অথচ তখন বিদ্যুতের লাইন কাটতে হবে এই জ্ঞান লোপ পায়নি। যা হোক, কান্না কমিশনার আজ বলেছেন হত্যাগুলো হয়েছে ভোরের ফুটন্ত আলোয়। তাহলে হত্যার পর বিদ্যুতের সংযোগ কেটে দিলে ভোরের ফুটন্ত আলো নেভে না, সিসিটিভির ছবিও মুছে যায় না। দীর্ঘ অভিজ্ঞ ডোম ধর্ষণের সুস্পষ্ট আলামতের কথা বলেছেন। হত্যার আগে ধর্ষণ হলে 2 ইয়াবা শিবির লজ্জা নিবারণের জন্য হঠাৎ হত্যার গল্প টেকে না। সুতরাং ডাক্তার বাবলু বিশ্বাসকে বলতে হলো ধর্ষণ হয়নি। তিনি বললেন, সিআইডির ল্যাবের প্রতিবেদন তিনি পেয়েছেন, তাতে ধর্ষণের আলামত মেলেনি। এটা গত পরশুদিনের কথা। এখন রংপুর সিআইডির পুলিশ সুপার ভারপ্রাপ্ত সুমিত চৌধুরী বলেছেন, আলামতগুলো সিআইডির ল্যাবে এখনো পাঠানোই হয় নাই। তবে আর কোন গল্প মিলবে? সবগুলো মরদেহের মুখমণ্ডল পুড়িয়ে অঙ্গার করা হয়েছে। পুলিশ কর্তা ও প্রত্যক্ষদর্শীরা তা স্বীকারও করেছেন। কেমিক্যাল দিয়ে মুখ পোড়ানোর কথা সময়ের ব্যবধান দেখিয়ে নাকচ করতে চান। তবে সময়ের ব্যবধানে মুখ ছাড়া শরীরের বাকি অংশ কালো না হওয়ার কারণ কেমনে মেলে? পুরানো মুখাবয়ব আর ফর্সা দেহাবয়ব ভিডিওতে সবাই এখন দেখতে পাচ্ছে। মুখাবয়ব পুরানো হলে সেই কেমিক্যালের উৎস সন্ধান আসামিরা সাথে নিয়ে আসার ব্যাপার, কেমিক্যাল মুখে ছড়ানোর স্প্রে মেশিনের ব্যাপার, এই গল্পগুলো মেলানো বেশ কঠিন হয়ে যায়। অতএব পুরানো হয়নি বলে গল্পকে বিশ্বাসযোগ্য বানানোর দায়িত্বে বাবুল বিশ্বাস।
গতরাতে আলো নিভিয়ে গণপতিবাবুর বাড়িতে পুলিশ ও অজ্ঞাত ব্যক্তিদের প্রবেশের অভিযোগ কি দিয়ে ঢাকা যায়? ভুল করে পানির মোটরের সুইচ অন করে দিয়ে আলামত নষ্টের গল্প হয়তো মেলে, কিন্তু তাতে সচেতন ভুল না অসচেতন ভুল এ নিয়ে জনবিশ্বাসের ফাটল বাড়ে। কান্নাকাটি কমিশনার আজ আবার সংবাদ সম্মেলন করেছেন, নতুন কথা বলেছেন। গণপতি বাবুর চিৎকার শুনে মা এবং মেয়ে একসাথে ছাদে গিয়েছিল। মাকে ধরেছে একজন, মেয়েকে ধরেছে অন্যজন। তারা তাদের দুজনের ওপর প্রথমে গামছা অস্ত্র, পরে রশি অস্ত্র প্রয়োগ করেছে। অপরাধী কিন্তু স্রেফ ওই দুইজন। এই মহাসামর্থ্যের দুই তরুণের অকল্পনীয় কর্মের কাহিনী জোড়াতালি দিয়ে বিশ্বাস করানো খুবই কঠিন। সত্য এমনই সরল, তা মেলানোর জন্য কোনো জোড়াতালির প্রয়োজন হয় না, বিশ্বাস করানোর জন্য কান্নাকাটিও লাগে না। চারজন মানুষকে আর্তনাদ ও আর্তচিৎকারের সুযোগ না দিয়ে দ্রুততম সময়ের মধ্যে মেরে ফেলা সাধারণ মানুষের কাজ নয়। কোনো প্রকার অস্ত্রের ব্যবহার ছাড়া খালি হাত দিয়ে নিছক গামছা কিংবা রশিকে অস্ত্র বানিয়ে চারজন মানুষকে হত্যা করা ইয়াবা সেবীর কাজ নয়। অন্তত ৬-৭ জন প্রশিক্ষিত ব্যক্তি ধর্ষণ ও হত্যার অপারেশনে সরাসরি অংশ নিয়েছিল অনুমান করি। বাইরে হয়তো তাদের ব্যাকআপ টিমও ছিল। সেই লেভেলের দক্ষতারা, যারা ধারালো অস্ত্র, ভারী অস্ত্র, আগ্নেয়াস্ত্র ইত্যাদি কিছুই ব্যবহার না করে শুধু খালি হাতে গামছা প্রয়োগ করে অনেক মানুষকে মেরে ফেলতে পারে। উচ্চ নেশাগ্রস্ত দুই তরুণের এখনো দক্ষতার গল্প মেলানো যায় না। গল্প অনুযায়ী তারা তাদের বন্ধুর বাড়িতে রাত ২:৩০ পর্যন্ত ইয়াবা সেবন করেছে। তারপর রাত ৩টার দিকে আরও ইয়াবা খেতে গণপতি বাবুর ছাদে গিয়েছে। হত্যা করেছে, গোসল করেছে, শসা ও খেজুর খেয়েছে এবং আবার ইয়াবা নিয়েছে। বিদ্যুতের লাইন কেটেছে, আলমারি ভেঙেছে, সোনা লুট করেছে, সোনা পরীক্ষা নিরীক্ষা করেছে, বাসা তছনছ করেছে। জুমার নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত এক মহা অলৌকিক কর্মযোগ্য অথচ নির্ভীক অবস্থান। বাসায় বাইরে থেকে কেউ আসলে তারা ধরা পড়তে পারে এ নিয়ে শঙ্কা নেই। এক সারি লাশের মাঝে দীর্ঘ সময় থেকেছে। নেশাগ্রস্ত হলেও একদম ব্যালেন্সড, সতর্ক কাজকর্ম। অলৌকিক গল্প হিসাবে ভালো। অপরাধীদের বাঁচানোর জন্য নির্দোষ মানুষকে ধরে জজমিয়া বানান অথবা শৈবাল সাহা পার্থ বানান, সেটা গায়ের জোরেই বানাবেন। গল্পের জোড়াতালি মিলবে না। শুধু অবিচার হচ্ছে তা নয়, অনাস্থা বাড়ছে, মানুষের মন ভাঙছে, দেশের সমূহ ক্ষতি হচ্ছে। মহাত্মন তারেক রহমান, আপনার প্রশাসন যে গল্পগুলো সাজাচ্ছে তা মিলছে না। আমরা এসব বিশ্বাস করতে পারছি না বলে আমাদেরকে দোষী করতে পারেন। মুখ বন্ধ করার জন্য সমালোচকদের ওপর জুলুম চালাতে পারেন। সত্য কিন্তু সত্যই থেকে যাবে। দয়া করে কান্নাকাটি কমিশনার, ডিসি সনাতন চক্রবর্তী এবং ডাক্তার বাবুল বিশ্বাস, এই ৩ জন কর্মকর্তাকে সরান। এরা নিজেরাই এখন এই অপরাধের সন্দেহভাজন। বরং এদের অসঙ্গতিপূর্ণ আচরণের তদন্ত করুন, প্রত্যয়যোগ্য তদন্ত হোক, দয়া করে সুবিচার করুন। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।